লিওয়ানের বলা কথা কর্ণপাত হতেই অরির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, হোয়াট? লিওয়ান বিরক্তিকর ভাবে মুখ দিয়ে বর্গীয় শব্দ বের করলো। অতঃপর বিড়বিড় করে বলল, এত অবাক হওয়ার কি আছে? বলে গেলি একসময় ঠিক এই শহরে আসার জন্য কতটা পাগলামি করতি। একবার তো তোর পাপাকে না বলে আমাদের সঙ্গে লুকিয়ে এসেছিলিস, মনে আছে? তোর জন্য ফার্স্ট টাইম ড্যাডের হাতে মারকে 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম। অরি চোখের সামনে আবারও অতীত ভেসে উঠল। সে তখন 8 বছরই ছিল। তার বড় আম্মুর জন্ম আমেরিকা নিউ ইয়র্ক শহরেই। বড় পাপা পিএইচডি করার জন্য এখানে এসেছিল। তিনি যে ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে এসেছিল, ওই একই ভার্সিটিতে লিওয়ানের মমও ছিল। ওখান থেকেই তাদের প্রেম শুরু হয়, অতঃপর বিয়ে। বড় আম্মু মুসলিম ছিলেন এবং খুব সুন্দরী হওয়ায় দাদা দাদিরও খুব পছন্দ হয়। যখন শুনলেন বড় আম্মুর ভাই ছাড়া আর পৃথিবীতে কেউ নেই, তখন থেকে ভালোবাসাটা যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। এভাবেই সুখের দিন বছরের পর বছর পার হয়ে যায়। বড় আম্মুর এই নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এলাকায় কলম্বিয়া ইউনিভার্সিটিতে জব হয়। উনি অনেক মেধাবী হওয়ায় আমেরিকা নিউ ইয়র্ক সিটির টপ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চান্স পান। পরিবারের সবাই আপত্তি করলেও ওনার পাশে ছিলেন বড় পাপা। তারপর বড় আম্মু নিজের ক্যারিয়ারের জন্য ম্যানহাটন এলাকায় শিফট করে। কয়েক বছর পর বড় পাপাও এখানে চলে আসেন নিজের বউ বাচ্চার কাছে। লিওয়ান ভাইয়ার জন্ম এই দেশে। সবকিছু ভালোভাবেই চলছিল। দেখতে দেখতে সেও 8 বছরে পা দিয়েছিল। তার খুব শখ ছিল আমেরিকায় আসার। বড় আম্মুর সঙ্গে থাকতেও খুব ইচ্ছে করত। তাকে অনেক ভালোবাসতো ও আদর করত। মাম্মার কাছে শুনেছিল সে ছোট থাকতে পুরো পরিবার সহ ঘুরতে এসেছিল এখানে, কিন্তু তার কিছু মনে ছিল না। একবার লিওয়ান ভাইয়া সহ বড় আম্মু বড় পাপা এসেছিল দেশে। পাপাকে 1000 বার বলেও রাজি করাতে পারেনি তাদের সঙ্গে তাকে যেতে দিতে। সে এটাও বলেছিল মাত্র 1 সপ্তাহ থাকবে বড় আম্মুর সাথে, তারপর চলে আসবে। কিন্তু মাম্মা পাপা কেউই শোনেনি তার কথা। সেও জেদি ছিল। একবার যখন বলেছে সে বড় আম্মুর সাথে আমেরিকা যাবে, মানে যাবেই। দাদা অসুস্থ হওয়ার ফলে এবারে বড় পাপা দেশেই থেকে গিয়েছিল। চাকরির জন্য বড় আম্মু চাইলেও থাকতে পারেনি। ওনারা চলে আসার সময় সেও লুকিয়ে কাউকে কিছু না বলে লিওয়ান ভাইয়াকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এসেছিল। বড় আম্মুকে বলেছিল পাপা তাকে আসতে দিয়েছে। এটা শুনে উনি আর কিছু বলেননি। প্রাইভেট জেটে 3 জন চলে এসেছিল আমেরিকায়। এদিকে নিজের বড় মেয়েকে না পেয়ে আরহাম চৌধুরী পাগলের মতো হয়ে গেছিল। সঙ্গে পুরো পরিবারই চিন্তিত হয়ে পড়ে। বড় পাপা যখন ওনার বউকে কল দিয়ে এসব বলল, তখন উনি রীতিমতো ঝটকা খেয়েছিলেন। তখন সে আর লিওয়ান ভাইয়া সেন্ট্রাল পার্কে ঘোরাঘুরি করছিল আর আইসক্রিম খাচ্ছিল। কিছুক্ষণ পর কই থেকে বড় আম্মু এসে দুজনকে নিয়ে সেই রাতে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। মিস্টার আরহাম চৌধুরী মেয়েকে পেয়ে এক প্রকার খুশিতে কেঁদেই দিয়েছিল। ওই দিন সে খুব করে নিজের করা ভুলের কথা বুঝতে পেরেছিল। যখন বড় পাপা জানতে পারলেন উনার বদমেজাজি গুণধর পুত্র এর মাঝে সামিল ছিল, তখন উনি রাগের মাথায় লিওয়ান ভাইয়াকে অনেক মেরেছিলেন। ওনার মতে ওই শয়তানটাই ছোট্ট অরিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। এত রাগের পিছনে অবশ্য আরেকটা কারণও ছিল। মিস্টার আরহাম চৌধুরী অনেক বকাবকি করেছিলেন ওনাকে, যার ফলে নিজের সমস্ত রাগ 18 বছরের কিশোরের উপর ছেড়েছিল। ওই দিন নিজের সন্তানের রক্তাক্ত শরীর নিয়ে বড় আম্মু চিৎকার করে কেঁদেছিলেন। উনি জানতেন ওনার আদরের ছেলে জেনে বুঝে কখনো ভুল করতে পারেন না, কিন্তু বড় পাপা এটা কিছুতেই বিশ্বাস করতেন না। লিওয়ান ভাইয়া ছোটবেলা থেকেই অদ্ভুত ছিলেন। রাগ যেন নাগের ডগাই ছিল। যেটা চাইতো ওইটা ছিনিয়ে হলেও নিজের করে নিত। এই জন্যই বড় পাপা সবসময় ছেলের উপর রেগে থাকতেন। ওই দিনের পর কেমন জানি সবকিছু বদলে যেতে শুরু করলো। বড় আম্মু ওনার স্বামীর উপর রাগ করে নিজের সন্তানকে নিয়ে চলে গেল। বড় পাপাও রাগ করে আর তাদের বাধা দিলেন না, এমনকি যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। হঠাৎ করে এমনটা কেন করলেন উনি সেটা এখনো বুঝতে পারেনি সে। কিন্তু তাকে কেউ একজন বুঝিয়েছিল তার জন্য ওনাদের সুখের সংসারে ভাঙন ধরেছে। ছোট্ট মনটা ওই দিন কি বুঝেছিল কে জানে, হুট করে এসে শান্ত হয়ে গেল। ধীরে ধীরে লিওয়ান ভাইয়া বড় আম্মুর সাথে কথা বলাও কমিয়ে দেয়। ওনাদের সাথে কথা বলতেও কেন জানি মনে ভয় করত। বারবার মনে হতো এই বুঝি আবার তার জন্য কিছু একটা অঘটন ঘটলো। ছোট্ট অবুঝ মনটা কোথাও না কোথাও নিজেকেই দোষী ভাবতে শুরু করে। সে যদি ওই দিন না যেত তাহলে হয়তো এমনটা কখনোই হতো না। ওই দিনের পর থেকেই ধীরে ধীরে সবার সাথে তার দূরত্ব বেড়ে যায়। এক সময় লিওয়ান ভাইয়ার সাথে যোগাযোগই বন্ধ করে দেয়। তার একটা বোকামির জন্য সুখের সংসারে প্রথম ফাটল ধরেছিল। তারপর 2 বছর পর লিওয়ান চৌধুরীর একটা ভয়ানক কাজে পুরো পরিবারটাই শেষ হয়ে গেছে।
এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল অরি। একই সাথে পুরনো ভয়ঙ্কর অতীত বর্তমানে নিজের জন্মভূমি ছেড়ে আসায় বুকটা ফেটে যাচ্ছে। এখন নিজের মাম্মা পাপা বোনের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে সেটা ভেবেই কষ্ট হচ্ছে। আচ্ছা, তার ছোট্ট পরিবারটা আদৌ জানে তো তাকে এই অমানুষটা অচিন দেশে নিয়ে এসেছে, নাকি পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে? আমাকে দেখে কি আপনার গরু ছাগল মনে হয় যে এইগুলো ঘাস পাতা খেয়ে বলছেন? অরির কথা শুনে লিওয়ানের ভ্রু কুঁচকে গেল, মনে মনে আওড়ায়। আমি কখন আবার এসব খেতে বললাম? বরং হেলদি খাবার তো মুখের সামনে ধরে রেখেছি। মুখে বলল। এসব কোনো ঘাসপাতা নয় জান, একদম পিওর হেলদি খাবার। লিওয়ানের কথা শুনে অরি থমথমে মুখে বলল। আমি খাবো না এসব, আপনি গিলুন আপনার পিওর হেলদি ঘাস পাতা। বলেই সে লিওয়ানের কোল থেকে উঠতে চাইল, কিন্তু লিওয়ান তার কোমর ডান হাতে খামচে ধরল। একই সঙ্গে গম্ভীর কণ্ঠে বলল। এখন থেকে এসব ঘাস পাতাই খেতে হবে তোকে। ইউনো, আই ডোন্ট ওয়ান্ট আ উইক টেডি বিয়ার, আই ওয়ান্ট আ স্ট্রং টেডি বিয়ার। অরি দাঁতে দাঁত চেপে প্লেটের দিকে তাকালো, যেখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে সালাদ, চিকেন সসেস 4টা, হাফ বয়েল ভেজিটেবল, কাঁচা লেটুস পাতা, কয়েক পিস ব্রোকলির টুকরো, 2 পিস লম্বা চিকন করে বিফ ফ্রাই ও হাফ বয়েল ডিম সিদ্ধ। এগুলো দেখে অরির খিদেটাই হাওয়া হয়ে গেল। সে জানে এগুলো হেলদি খাবার, কিন্তু সে একজন পিওর বাঙালি মেয়ে। সে জায়গায় এসব খাবার তার পেটেও খেতে চাইবে না। এই জায়গায় যদি একটু ডাল, হাতে মাখা আলুর ভর্তা ও সাদা ভাত হতো তাহলে সে তৃপ্তির সাথে খেয়ে নিত। তবুও সে এইগুলো বেরুসিক খাবার খাবে না। অরিকে চুপচাপ থাকতে দেখে লিওয়ান দুষ্টু হেসে কাটা চামচের সাহায্যে এক টুকরো ব্রোকলি মুখের সামনে ধরে ইশারায় বলল খেতে। এটা দেখে অরি দাঁত কিরমির করে বলল। আপনার আপনিই খান, আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। লিওয়ান ব্রকলির টুকরো নিজের মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল। তুই চাইলেও আমার ইয়ে তোকে খাওয়াবো, আর না চাইলেও আমার ওই ইয়েই তোকে খাওয়াবো। অরি চোখ মুখ কুচকে বলে উঠল। ছি, মুখের কি বিচ্ছিরি ভাষা। লিওয়ান বাঁকা হেসে অরির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল। এ তো তেমন কিছুই না শোনা, এর থেকেও মধুর মতো মিষ্টি ভাষা জানা রয়েছে। অরি আর কিছু বলল না। এই বেয়াদব লোকটার সাথে কথা বলার থেকে না বলাটাই বেটার। লিওয়ান হাফ বয়েল ডিম সেদ্ধর 1 পিস কাটা চামচে তুলে নিয়ে তার বউয়ের মুখের সামনে ধরল। অরি আর চোখে তাকিয়ে চুপচাপ মুখে নিল। হাফ বয়েল ডিমটা খাওয়াই যায় এবং এটা অনেক মজার হয়। লিওয়ান তাকে বেছে বেছে সমস্ত সসেস, ডিম, বিফ ও একটু সালাদ খাইয়ে দিল। আর সে হাফ বয়েল ভেজিটেবল, লেটুস পাতা, ব্রকলি ও সালাদ খেলো। প্লেটে আর এক টুকরো লম্বা গাজর রয়েছে, সেটা তুলে নিয়ে অরির মুখের সামনে ধরে লিওয়ান। ছোটবেলায় গ্রামের বাড়িতে গিয়ে কাঁচা গাজর খেয়ে অভ্যস্ত ছিল অরি, এবং এটা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে হালকা হালকা মিষ্টি গাজরগুলো। অরি গাজরের হাফ অংশ মুখে নিতে না নিতেই লিওয়ান পুরো গাজরের লম্বা পিসটাই ছেড়ে দিল। অরির উদ্দেশ্য ছিল 2বার বাইট দিয়ে খাবে, কারণ এই লম্বা পিসটা মুখের মধ্যে যাবে না। কিন্তু লিওয়ানের কাছে এখন অর্ধেক অংশ বাহিরে আর অর্ধেক অংশ তার মুখের ভেতর। অরি কপাল কুঁচকে মাথা নিচু করে বাম হাতে গাজর ধরতে যাবে, ঠিক তখনই লিওয়ান তার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে তার দিকে গাজরের বাকি অংশটা নিচে তার মুখ থেকে বাইট দিয়ে নিল। এতে দুজনের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে গেল। অরি চমকে উঠে চট করে মুখ সরিয়ে নিয়ে লিওয়ানের দিকে পিঠ করে সোজা হয়ে বসল। এটা দেখে বাঁকা হেসে উন্মুক্ত কাঁধ থেকে চুলগুলো সরিয়ে মুখ ডুবিয়ে দিল। অরির কেন জানি অনেক কান্না পাচ্ছে। এই জঘন্য লোকটার বাজে স্পর্শ একদম ভালো লাগে না তার। একটু সুযোগ পেলেই গায়ের উপর উঠে আসে, নয়তো গভীরভাবে ছুঁয়ে দেয়। এখন নিজের শরীরের উপরই ঘৃণা এসে গেছে তার। সব নষ্টের মূল এই আকর্ষণীয় দেহটাই। এটা যদি না থাকতো তাহলে হয়তো এই অমানুষটা তার কাছে আসতো না। পেট ভরেছে নাকি আরো খাবি? লিওয়ান অরির মেদহীন কোমল পেটের উপর হাত রেখে ফিসফিসিয়ে বলে। সেটা শুনে চোখের পানি মুছে তাচ্ছিল্যের সুরে বলল। কেন? বললে কি আমাকে আরো খেতে দিবেন? লিওয়ান অরির কাঁধে ঠোঁট ছুঁয়ে ধীর কণ্ঠে বলল। জাস্ট একবার বলেই তো দেখ। অরি ভাবল কথা এড়িয়ে যাবে, কিন্তু পর মুহূর্তে আবারও ভাবল রেগে গিয়ে নিজের রুহুকে কষ্ট দিয়ে কি লাভ। তার এইটুকু খাবারে পেট ভরেনি, উল্টো ভাত খেতে ইচ্ছে করছে। এই তো গতকালই সে নিজের বাড়িতে কত কি খেলো। তার ছোট বোন নিজ হাতে পছন্দের খাবার বানিয়ে খেয়েছে। সে তার মাম্মাকে গতকাল সকালে বলেছিল দুপুরে 7 পদের ভর্তা ও ডাল রাঁধতে। কতদিন হয়ে গেল সে ওইগুলো খেয়ে দেখেনি। তার মাম্মা সবকিছু রান্নাও করেছিল, কিন্তু তার খাওয়ার ভাগ্য হয়নি। তার রিজিকেই ছিল না। উল্টো লিওয়ানের দেওয়া আঘাতও গুলি খেয়ে পড়েছিল।
আর এখন দেশ ছেড়েই তাকে নিয়ে এসেছে ভিনদেশের মাটিতে। সে নিজেও জানে না আদৌ জীবিত অবস্থায় নিজ মাতৃভূমিতে আবার ফিরে যেতে পারবে কিনা। অরি এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল। অতি ধীর কণ্ঠে বলল। ভর্তা ভাত খেতে খুব ইচ্ছে করছে আমার। অরি ভেবেছিল লিওয়ান হয়তো তার কথা শুনবে না, উল্টো আঘাত করবে, কিন্তু আজ তেমন কিছুই হলো না। বরং অবাক করে দিয়ে লিওয়ান তাকে পাজা কোলে তুলে কিচেনের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল। জো হুকুম মেরি বিবি জান। আমেরিকা এখন সকাল হলেও বাংলাদেশের রাত। নিউ ইয়র্কে দিন শুরু হলে বাংলাদেশে দিনের শেষের দিকে রাত। এখন রাত বাজে 9টা। অনুও তার পরিবার সহ মাত্র হাসপাতাল থেকে বের হয়ে এলো। তারা সোহরাব মির্জার খবর পেয়েই তড়িঘড়ি করে হাসপাতালে এসেছিল। এসে তার এমন বীভৎস রূপ দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছে। তারা কেমন রিয়াকশন দেবে সেটাই প্রায় ভুলে গিয়েছিল। তারা জানে ওই জানোয়ারটা একটা সাইকো, কিন্তু এতটা ভয়ানক সাইকোপ্যাথ হবে সেটা তাদের কল্পনার বাহিরে ছিল। না হওয়া দুলা ভাইয়ের এমন করুণ দৃশ্য দেখে অনু কেঁদে দিয়েছে। মির্জা পরিবারের সবাই পাগল পাগল হয়ে গেছে। তাদের সাহসী ছেলের এমন দশা মেনে নিতে পারছেন না। বারবার চৌধুরী পরিবারকে দোষারোপ করছে, বিশেষ করে ওই অরিকে। ওই মেয়েটার জন্যই আজ তাদের ছেলের এমন অবস্থা। ওই মেয়ে যদি তাদের আদরের ছেলের জীবনে না আসতো তাহলে হয়তো এমন কিছুই হতো না। গত রাতেই রিক্কিও তার দলবল নিয়ে একটা সরকারি হাসপাতালের সামনে রাতের আধারের মাঝে ফেলে রেখে যায় সোহরাব মির্জার ক্ষতবিক্ষত নগ্ন দেহটা। অবশ্য পরনে আন্ডারওয়্যার ছিল। হাসপাতালের সদস্যরা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দিয়ে ডক্টররা চিকিৎসা শুরু করেন। কেউ কেউ নিথর দেহটা দেখে তো ভেবেই নিয়েছিল এই লোকটা বাঁচবে না, কিন্তু কথায় আছে উপরওয়ালা যদি না মারে তাহলে কার ক্ষমতা রয়েছে মেরে ফেলার। চেহারা অক্ষত থাকার জন্য পুলিশদের চিনতে একটুও দেরি হয়নি। তারা এসআই সোহরাব মির্জার এমন অবস্থা দেখে বিস্মিত হয়ে যায়। ওনাদের মতে এমন কাজ নিশ্চয়ই ওই ভিলেন নামক অজানা ব্যক্তিটি করেছে, কারণ ওটার কেস সোহরাব মির্জাই হ্যান্ডেল করছিলেন। তাদের সন্দেহের প্রথম তালিকায় ভিলেন নামক ব্যক্তিটা উঠেছিল, কিন্তু তারা তো আর আসল কাহিনী জানে না যে এর পিছনে আসলেই কে রয়েছে। সবাই কিছু বুঝতে না পারলেও চৌধুরী পরিবারের সবাই বুঝে গিয়েছিল এটা কার কাজ। পুরো রাত দিন পার হয়ে যাওয়ার পরেও সোহরাব মির্জার কোনো উন্নতি হয়নি। তাকে চিনতে পারার সঙ্গে সঙ্গে শহরের বেস্ট নামকরা প্রাইভেট হাসপাতালে নিয়ে এসেছে, যেখানে দেশি বিদেশি সাকসেস ডক্টর রয়েছেন। আর এই হাসপাতালের মালিক আর কেউই নয়, বরং যার জন্য আজ তার এই অবস্থা সেই সাইকো ওরফে ডক্টর লিওয়ান চৌধুরীর। সব ডক্টররা নিজেদের বেস্ট ট্রিটমেন্টটাই দেওয়ার চেষ্টা করেছেন। সোহরাব মির্জার প্রাণ বাঁচানো গেলেও জ্ঞান নেই। মুখের ভেতরের অংশ খুব বাজেভাবে পুড়ে গেছে। আদৌ কথা বলতে পারবে কিনা সেটা কোনো ডক্টরই শিওর হতে পারছেন না। রোগীর জ্ঞান না ফেরা পর্যন্ত কাউকে কিছু বলতে পারছেন না। পুরো শরীর সাদা ব্যান্ডেজে মোড়ানো হয়েছে সোহরাব মির্জার। ডক্টররা বলে দিয়েছেন আগামী 24 ঘন্টার মধ্যে যদি রোগীর জ্ঞান না ফেরে তাহলে কোমায় চলে যাওয়ার চান্স রয়েছে। এটা শোনা মাত্রই আইসিইউ রুমের বাইরে কান্না রোল পড়ে যায়। ডক্টরদেরও সোহরাব মির্জার অবস্থা দেখে খুব খারাপ লেগেছে। তারা এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেছিল। একটা মানুষ কিভাবে এতটা হিংস্র হতে পারে তা আজ স্বচক্ষে না দেখলে তো বিশ্বাসই করতে পারতেন না। এদিকে সোহরাব মির্জার অবস্থা ও নিজের মেয়েকে খুঁজে না পেয়ে শরীর খারাপ হয়ে যায় আরহাম চৌধুরীর। এটা দেখে মিসেস মারিয়ানা চৌধুরী ও অনু ওনাকে ধরে বাহিরে নিয়ে আসে। ওখানে থাকলে আরও শরীর খারাপ করতে পারে। প্লিজ পাপা, তুমি এমন করে হাল ছেড়ে দিলে আমাদের কি হবে বলো? ছোট মেয়ের কথা শুনে আরহাম চৌধুরী মুখ তুলে তাকায়। তারা হাসপাতালের বাইরে এক নির্জন জায়গায় বেঞ্চের উপর বসে রয়েছেন। পাপার চোখের পানি দেখে অনু কেঁদে উঠে জড়িয়ে ধরল তার পাপাকে। প্লিজ পাপা, তুমি হেরে যেও না। যদি কাউকে হারতে হয় তাহলে ওই জানোয়াররা হারবে। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বড় মেয়েকে তোমার কোলে ফিরিয়ে নিয়ে আসব। এতে যদি কাউকে মারতেও হয় তাহলেও তোমার এই ছোট মেয়ে দুবার ভাববে না। মেয়ের কথা শুনে ছলছল চোখে মাথায় হাত বুলিয়ে দিলেন আরহাম চৌধুরী। তার মেয়ে দুটো তাকে কত ভালোবাসে, চোখ বন্ধ করে বিশ্বাস করে, অথচ তিনিই কিনা একসময় ভাবতে গিয়েও থেমে যায়। ওই কাল রাত্রির কথা তিনি কল্পনাতেও নিয়ে আসতে চান না, নাহলে তার ছোট্ট পরিবারটা ভেঙে চুরমার হয়ে যাবে, এবং সে এটা বেঁচে থাকতে কখনো হতে দিবেন না। এর জন্য যদি আবারও ওই কাল রাত্রি ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলেও তিনি কোনো রকম দ্বিধা করবেন না। সকাল হয়ে এসেছে। নির্জন রাস্তার পাশে কালো রঙের কারের সাথে হেলান দিয়ে বিরক্ত মুখে রিক্কি দাঁড়িয়ে রয়েছে। একটি পার্সেল রিসিভ করার জন্য এমন নির্জন থমথমে পরিবেশটা বেছে নিয়েছে।
আশেপাশে কোনো মানুষের চিহ্নই নেই বলা যায়। মাথার উপর মুক্ত নীল আকাশটা কালো মেঘে ঢাকা। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। জরুরি কাজের জন্য লিওয়ানের কথা মতো থেকে যেতে হয়েছে বাংলাদেশে, না হলে সেও নিজ দেশে ফিরে যেত। এই 1 মাস বা 2 মাসের মতো এখানে থাকতে হবে, তারপর এখানকার সব ঝামেলা চুকিয়ে উড়াল দিবে। এদিকে সে প্রায় আধ ঘন্টার মতো ওয়েট করছে, কিন্তু লোকটার আসার কোনো নামগন্ধ নেই। বাংলা বিদেশি যতগুলো গালি জানতো সবগুলো বলা হয়ে গেছে। বাংলা ভাষার খাঁটি গালিগুলো লিওয়ানের থেকে শেখা তার। সে বাংলা ভাষাটা পর্যন্ত জানতো না, কিন্তু বন্ধু নামক সাইকো বসটা হাতে কলমে শিখিয়ে দিয়েছে। মাঝে মধ্যে উত্তম মধ্যমও খেয়েছে। রিক্কি এবার ধৈর্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে। ইম্পর্টেন্ট পার্সেল না হলে এতক্ষণে অপেক্ষা করাকে গুলি করে মেরে চলে যেত। তার মতো অধৈর্যহীন ব্যক্তির কাছে 30 মিনিট আজাইরা লস করা মানে বিশাল কিছু। এই কয়েক মিনিটেই মনে হচ্ছে সে 3 যুগ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে। এ থেকে বিয়ে করে বউয়ের সাথে সময় নষ্ট করলেও একটা কথা ছিল। রিক্কি হাত ঘড়িতে তাকিয়ে দেখে 7টা বেজে গিয়েছে। এটা দেখে রেগে মেগে সামনে থাকা ইটের টুকরোতে সজোরে লাথি মেরে সামনের দিকে উড়িয়ে দিল। আর সেই টুকরোটা গিয়ে একজন ব্যক্তির কপাল বরাবর লাগলো। কালো স্যুটবুট পরিহিত ব্যক্তিটি ব্যথায় আর্তনাদ করে উঠল। লোকটাকে দেখা মাত্র রিক্কি ঝড়ের বেগে তেড়ে এসে কলার চেপে ধরে নাকে মুখে ঘুষি মেরে দাঁতে দাঁত চেপে বলে, শাওনাতি, এতক্ষণ লাগে আসতে? এই এই, কোন মেয়ের বা চিপায় ছিলিস? এত বড় বড় হাতির মতো চোখ দিয়ে কি টাইম দেখতে পাসনি? দাঁড়া, তোর হনুমানের লাল মতো চোখগুলো আজ তুলে কালা কাকদের ভোজন করাবো। বলেই সে লোকটার কলার চেপে ধরে গাড়ির কাছে নিয়ে আসতেই লোকটা বয়া হাতে থাকা ব্যাগ রিক্কির দিকে ফিকে মেরে এক দৌড়। দেখে মনে হচ্ছে ওনাকে পাগলা কুকুরে দৌড়ানি দিয়েছে। রিক্কি একটা ভয়ঙ্কর রকমের গালি ছুড়ে দিয়ে নিচ থেকে কালো রঙের মাঝারি সাইজের ব্যাগটি তুলে নিল এবং ধুলো ঝেড়ে একটি পাসওয়ার্ড দিয়ে ব্যাগটির লক খুলে ভেতরের মাল চেক করে আবারও লক করে দিল। অতঃপর ড্রাইভিং সিটের পাশের সিটের নিচে ঢুকিয়ে রাখলো। রিক্কি মাথার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে ফুরফুরে মেজাজে শীষ বাজাতে বাজাতে ঘুরে ড্রাইভিং সিটের ডোরের কাছে এলো। দরজা খুলতেই যাবে ঠিক তখনই কেউ একজন ছুটে এসে গাছের ডাল নিয়ে এলো পাথারি মারতে শুরু করলো। রিক্কি ভড়কে গিয়ে পেছনে ঘুরতেই সপাটে থাপ্পড় এসে পড়ল বাম গালে। ব্যাস, রিক্কির শান্ত মেজাজ মুহূর্তের মাঝে আবারও বিগড়ে গেল। ফর্সার চেহারা অস্বাভাবিক রকমের লাল হয়ে এলো। সে রক্তিম চোখে চোয়াল শক্ত করে সামনে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী মেয়ের দিকে তাকিয়ে থাকলো। রমণী হাত থেকে লাঠি ফেলে দিয়ে তেড়ে এসে রিক্কির জ্যাকেটের কলার চেপে ধরে গর্জে উঠে বলল, কুত্তার বাচ্চা, বল আমার আপু কোথায়? তোর ওই জানোয়ার বন্ধু আমার বোনটাকে কোথায় নিয়ে পালিয়ে গেছে বল। রিক্কি দাঁত কিরমির করে বলল, তুমি যা করলে একদম ঠিক করলে না মিস অরুণা চৌধুরী। লাইফের ফার্স্ট টাইম কোনো মেয়ে মানুষ আমাকে আঘাত করার সাহস দেখিয়েছে, তবু আমি চুপ ছিলাম, জাস্ট ভাবিজানের জন্য। ওনাকে বলেছি ওনার আদরের ছোট বোনের কোনো ক্ষতি করব না, কিন্তু তুমি আজ আবারও ইচ্ছে করে সাপের লেজে পা দিলে। দ্বিতীয়বারের মতো ছেড়ে দিচ্ছি, এখান থেকে চলে যাও, না হলে তোমার মতো থার্ড ক্লাস মেয়েকে ছবল মারতে আমার 1 সেকেন্ডও লাগবে না এই রিক্কির। সো গেট লস্ট। রিক্কির কথা শুনে রক্তাক্ত চেহারা নিয়ে আবারও চর বসিয়ে দিল অনু এবং চেঁচিয়ে বলে উঠল, ইউ ফাকিং বিচ, বল আমার আপুকে কোথায় লুকিয়ে রেখেছিস, না হলে আজ আমার হাতে খুন হয়ে যাবে এবং লাইফের প্রথম খুন তোকেই করব জানোয়ারের বাচ্চা। নিজের মা বাবাকে নিয়ে কেউ কিছু বললে তাকে তখনই জীবন্ত কবর দিয়ে দেয় রিক্কি। আর আজ কিনা তারই সামনে দাঁড়িয়ে একটা মেয়ে তারই মা বাবাকে গালি দিল। এটা শুনে রিক্কি অনুকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দুগালে থাপ্পড় মেরে দেয়। পুরুষালী শক্তপোক্ত হাতে থাপ্পড় খেয়ে অনুর ঠোঁটের কোণা কেটে তাজা রক্ত বের হয়ে এলো। তবুও দমে গেল না সে। উল্টো রিক্কির পেট বরাবর শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মেরে দিল। হঠাৎ এমন হওয়ায় রিক্কি চিত হয়ে ধুলোর মাঝে পড়ে গেল। এই সুযোগে অনু দৌড়ে এসে তার বুকের উপর বসে এক হাতে জ্যাকেট খামচে ধরে নাকে ঘুষি মেরে দিল। বল জানোয়ার, আমার আপু কোথায়, না হলে আজ তোকে মেরেই ফেলবো আমি। অনু উন্মাদের মতো মারতে মারতে চিল্লিয়ে বলে ওঠে। এদিকে অনুর এমন রণচণ্ডীর মতো রূপ দেখে এক মুহূর্তের জন্য রিক্কি থমকে গেল। অনুর ফর্সা চেহারা লাল টকটকে হয়ে আছে, ডাগো ডাগো চোখ জোড়া ফুলে রক্তিম হয়ে রয়েছে।
লাল ঠোঁটজোড়া কাঁপছে, পরনে কালো জিন্স ও টপস। রিক্কি চট করে অনুর দুহাত চেপে ধরে পাশে ফেলে দিয়ে নিজে তার গায়ের উপরে উঠে এলো। অনু 2 পা মাটির উপর ছোড়াছুড়ি করছে। তার মনে হচ্ছে তার পেটের উপর কোনো আস্ত হাতি এসে বসেছে। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল,